শিবিরের রাকসুর ভিপি এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি, তাদেরকে কি আসলে গ্রেপ্তার করা উচিত কিনা উস্কানি দেবার জন্য? তো বন্ধ করার কথা যিনি বলছেন তার এই বক্তব্যটা অগণতান্ত্রিক, কিন্তু এটা তো ক্রিমিনাল অফেন্স না, তাই না? ছায়ানট ক্রিমিনাল তছনছ করে কনসিকুয়েন্স। দিতে বলেছেন। ধরেন যে আপনি প্রথম আলো ডেইলি স্টার ভাঙতে 100 লোক গেছে, 200 লোক গেছে, তার মধ্যে একজন ছাত্র শিবিরের ছিল, তাহলে তো আপনি এইটার কারণে ছাত্র শিবিরের প্রতি আঙুল তুলতে পারেন না, তাই না? যেই সংগঠন প্রতিষ্ঠান ভাঙতে বললেন সেগুলোতেই ভাঙচুর করা হলো, কেন ক্রিমিনাল লায়াবিলিটি আসবে না? কিছুদিন আগে যেমন আনিস আলমগীর গ্রেপ্তার হলেন সাংবাদিক, তিনি নাকি উস্কানি দিচ্ছেন। এটার সাথে তো আর এটার কোনো সম্পর্ক নেই। এখানেও একটা উস্কানি, এখানেও উস্কানি, মানে কে ন্যায় পরায়ণতা বজায় রাখে, কোন পত্রিকা কোন টেলিভিশন? না, ধরেন যে কেউই করে না, তো তাহলে আপনি কি সবাইকে সমালোচনা করবেন? সবাইকে আমরা একটু ভেঙে চুরে পুড়িয়ে একটু, বা সেটার পেছনে একটা নৈতিক জাস্টিফিকেশন তৈরি হতে পারে। না, আমি তো ভাঙচুরের পক্ষে বলি না, আমি তো গ্রিভেন্সের জাস্টিফিকেশন। অফ কোর্স মানে আমাদের সকল গণমাধ্যমের বিরুদ্ধে একটা গ্রিভেন্স থাকা জাস্টিফাইড। আপনি কখনো শেখ হাসিনার ধরেন যে বিদেশ সফরে গেছে, তারপর সাংবাদিকদেরকে নিয়ে আপনার প্রেস কনফারেন্স হয়েছে, দেখছেন কখনো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তারপরে আপনার দেখার পর আপনার কলিগদের প্রতি আপনার বিমর্ষা তৈরি হয় না তাদের প্রশ্ন শুনে? একদম অবশ্যম্ভাবী। কি ওই সাংবাদিকদেরকে আমি এখন প্রেস করব সাংবাদিক হিসেবে? জরুরি ছিল না করেন, কিন্তু ধরেন নৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে মানে সংক্ষুব্ধ হয়ে ওঠা, যারা দেখেন আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিবাদ আমাদের দেশের 50 বছর পিছায় দিছে, যারা এটারে আপনার হচ্ছে বাতাস দিয়া পানি দিয়া এটারে বড় করছে, আমি অফকোর্স তাদের ব্যাপারে সংক্ষুব্ধ হব। খুবই আনফরচুনেটলি কিন্তু যেদিকে আসলে স্রোত যায় সেদিকেই তারাও যায়, বাতাসটা সেদিকেই যায়। ধরেন তারেক রহমান ফিরল, একটা বিশাল ঘটনা, কিন্তু সেখানে যেই রকম গণমাধ্যমের কভারেজ দেখা গেল, এখন সে প্রথম আলো আপনি দেখেন যে তারেক রহমানের কি পরিমাণ প্রেস করতেছে। আগেও যেটা করছে এটাও সাংবাদিকতা ছিল না, এখনো যেটা করতেছে এটাও সাংবাদিকতা। সকল গণমাধ্যম করেছে, কে করে না? জবাবদিহিতার জায়গায় না আনতে পারি তাহলে তো এই কালচার কখনো পরিবর্তন হবে না। আগে তারা হচ্ছে আপনার হাসিনার দালালি করত, এখন যারা ক্ষমতায় আসবে তাদের দালালি করবে, এবং আগের চেয়ে 10 গুণ বেশি দালালি করবে। প্রায় 18 বছর পর তারেক রহমান ফিরলেন দেশে। তাকে স্বাগত জানাতে বিশাল জনসমুদ্র, জনতার উদ্দেশ্যে তাঁর বক্তব্য কতটা ভাবাচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল জামাতকে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচিতে হামলায় শিবিরের নেতৃত্ব যারা আহ্বান জানালেন, তাদের সেই উস্কানিকে কেন স্লিপ অফ টাং বলছে জামাতের এই ছাত্র সংগঠন? হামলাকারীরা অপরাধী হলে কেন নির্দেশদাতারা নয়? কেন ইনকিলাব মঞ্চ হাদির খুনিদের ক্রসফায়ারের সংজ্ঞা জানাচ্ছে? কেন অশ্লীল গালি হয়ে উঠেছে তাদের স্লোগান? এসব নিয়ে কথা বলতে আমার আজকের অতিথি শিবিরের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। জি শারমিন, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। একদম শুরু করি কথা, এই বিষয়টি নিয়ে আপনি কথাও বলেছেন এই সময় সবচেয়ে মনে হয় বাংলাদেশে আলোচনায় একদম প্রথমে, সেটি হচ্ছে দীর্ঘ প্রায় 18 বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন, এবং মানে তিনি আসার পরে আপনার কি মনে হয়, মানে অনেক কিছু আগে থেকে জল্পনা কল্পনা হচ্ছিল, কি পরিবর্তন হলো দেশের রাজনীতিতে, বা নিকট ভবিষ্যতে কেমন পরিবর্তন দেখতে পান? এবং তিনি যে বললেন আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিং এর মতো একই সুরে তিনি বলছিলেন, আপনি কি বার্তা পাচ্ছেন এখান থেকে? আমার বোধ হয় যে প্রথম হলো তারেক রহমান যে বাংলাদেশে ফিরছেন, এটা নিয়ে তো এক ধরনের সন্দেহ সংশয় ছিল, তাই না, যে উনি কেন ফিরতেছেন না। বিশেষ করে ওনার মা বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন ওনার ফেরাটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছিল, কিন্তু সেই সময় আমরা দেখছি যে উনি ফিরেন নাই, এবং উনি একটা ফেসবুক স্ট্যাটাসে খুব অ্যাম্বিগুয়াস বক্তব্য দিচ্ছেন যে ওনার ডিসিশন ওনার একার না, আরো অনেকে মেক করবে। তো সেটা জনমনে একটা প্রশ্ন তুলছে যে ওনার ডিসিশন আসলে কে নেয়। তো সেই জায়গা থেকে উনি এখন যেহেতু দেশে আসছেন, তো আমাদের সেই সন্দেহ এবং সংশয় এই জায়গাগুলো গণপরিসর থেকে অনেকটা চলে যাবে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ওনার আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড হলো উনি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, এবং প্রোভাইডেড দ্যাট যে বেগম খালেদা জিয়া অসুস্থ এবং উনি বিএনপিকে অসুস্থ অবস্থায় নেতৃত্ব দিতে পারতেছেন না, সেই অবস্থায় তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন একটা লম্বা সময়। কাজে উনি যদি দেশে আসেন এবং বিএনপিকে নেতৃত্ব দেন, এটা পজিটিভ, কারণ বিএনপি এখন একটা বড় পলিটিক্যাল পার্টি। আগামী দিনে যেই দুইটা পলিটিক্যাল পার্টি আমাদের নির্বাচনে মূল কন্টেস্ট করবে ক্ষমতায় যাওয়ার জন্য, তার মধ্যে বিএনপি একটা। কাজে উনি যদি দেশে আসেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন, আমি মনে করি বিএনপির জন্য এটা ভালো, এবং তার কনসিকুয়েন্স আমাদের দেশের ক্ষেত্রেও আছে। এবং আরেকটা অত্যন্ত বড় ডাইমেনশন হলো যে তারেক রহমান নিজে ফ্যাসিবাদের ভিকটিম। উনি শারীরিকভাবে নির্যাতন হয়েছেন যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভর্নমেন্ট আসছে, আর্মি এখানে একটা শ্যাডো গভর্নমেন্ট পরিচালনা করছে, তখন উনি নির্যাতিত হয়েছেন। তারপরে উনি যখন দেশের বাইরে চলে যান, শেখ হাসিনার পুরোটা সময় কিন্তু উনি দেশে আসতে পারেন। ফ্যাসিবাদের সরকার।
আপনি অগণতান্ত্রিক সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার আমি বলবো না, ফ্যাসিবাদের অগণতান্ত্রিক ভিকটিম সরকার বলছিল ছিল। তো জি। হ্যাঁ, কিন্তু তারপরে যখন শেখ হাসিনার গভর্নমেন্ট আসলো এই সময় কিন্তু তারেক রহমান দেশে ফিরতে পারেন নাই, তাই না? ওনার ওনার ব্যাপারে ইনজাংশন জারি হয়েছিল, ওনার কথা আপনার যাতে মিডিয়া আমাদের কাছে না পৌঁছায় সেটার ব্যাপারে ইনজাংশন জারি হয়েছে। তো এই যে একটা অপারেশনের মধ্যে উনি ছিলেন, ওনার গণতান্ত্রিক অধিকার আপনার ক্ষুণ্ণ হয়েছে, সেই জায়গা থেকে উনি দেশে ফেরত আসছেন একটা লম্বা সময় পরে। আপনি দেখছেন যে উনি উনি দেশের মাটি টাচ করতেছেন, তাই না? খুব খুব ইমোশনাল একটা জায়গা। এবং ডেফিনেটলি উনি যখন ওনার মাকে দেখছেন, এটা আরেকটা ইমোশনাল জায়গা। তো এটা আমি মনে করি যে মানে দ্যাটস আ ভেরি ভেরি বিগ পয়েন্ট অফ ভিউ। আর উনি ওনার বক্তব্য খুব অল্প পরিসর বক্তব্য ছিল, 15-16 মিনিটের একটা বক্তব্য। তো এই সময়ের মধ্যে তো অনেক কিছু বলতে পারবেন না, কিন্তু উনি একটা ভিশনারি লিডারশিপ দেখাইছেন যে উনি সামনের দিনে এই দেশকে পরিবর্তন করতে চান। উনি বলছেন উই হ্যাভ এ প্ল্যান। এটা একটা ধরেন মোটিভেশনাল বক্তব্য, উনি প্ল্যানের ব্যাপারে বলছেন। কিন্তু আমরা যদি সাবস্টেন্সিয়ালি দেখতে চাই তাহলে আপনি বিএনপির প্ল্যান কয়েকটা জায়গা থেকে বুঝতে পারবেন। একটা হলো বিএনপির 31 দফা কর্মসূচি, এটা বিএনপির একটা প্ল্যান। নির্বাচনকে সামনে রেখে ওনারা অনেকগুলো বক্তব্য দিতেছেন, তাই না? বিভিন্ন সেক্টর ভিত্তিক বক্তব্য দিতেছেন। এটার মধ্য দিয়ে আমরা একটা প্ল্যান বুঝবো যে বিএনপি আসলে কি কি করতে চাইতেছে। আর বিএনপির আরেকটা প্ল্যান আমরা বুঝবো, সেটা হলো যে আপনার ঐক্যমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে সেখানে বিএনপির পজিশন কি, সেটার মধ্য দিয়ে আমরা আমরা এই প্ল্যানটা বুঝবো। আমি বিএনপির সংস্কার প্রস্তাবে বিএনপির যে পজিশন, এটার একজন ক্রিটিক সমালোচক। প্রচুর জায়গায় বিএনপির পজিশনের সাথে আমি ডিসএগ্রি করি। জি, অনেক ধন্যবাদ। আপনি আসলে যেই দেশে বিদেশে সাড়া ফেললো তারেক রহমানের ফেরাটা এবং যে বিশাল জনসমুদ্র দেখা গেল, আপনি মানে জামাতের একজন সমর্থক হিসেবে বা তার ছাত্র সংগঠন থেকে উঠে আসা একজন ব্যক্তি হিসেবে আপনার কাছে কি মনে হয় এটি আসলে জামাতের জন্য কেমন বার্তা দিচ্ছে? আমি তো বলবো অত্যন্ত ভালো বার্তা। তার কারণ হলো যে আমাদের এখন রাজনৈতিক যে স্পেস, সেই স্পেসে বিএনপি এবং জামাত একজন আরেকজনের সাথে আপনার কম্পিটিশন করতেছে। এই কম্পিটিশনটা যত আপনার ক্লোজ হবে, যত একজন আরেকজনকে প্রেসারে ফেলবে, তত এই রাজনৈতিক দলগুলো নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা কম্পিটিশন করবে। ক্লোজ হলো নাকি কম্পিটিশনটার মানে দূরত্বটা বেড়ে গেল তারেক রহমানের সাথে? না, আমি মনে করি তারেক রহমান আসার ফলে কম্পিটিশনটা আরো ভালো হয়েছে। তার কারণ হলো তারেক রহমানের অনুপস্থিতিতে আপনার বিএনপির কোনো সর্বজন গ্রাহ্য নেতৃত্ব ছিল না। বিএনপির আপনি দেখবেন যে বিএনপি লিডার এক একজন এক এক কথা বলে এবং স্ক্যাটার্ড একটা কথা বলে। সেই জায়গা থেকে জামাতের ডাক্তার শফিকুর রহমান তুলনামূলকভাবে অনেক বেশি কনস্ট্রাকটিভ একটা লিডারশিপ হিসেবে আসছে। তো এই জায়গায় আমি মনে করি তারেক রহমান আসার ফলে এখন বিএনপি জামাতের জন্য আপনার একটা হাই বার সেট করবে, আবার জামাত বিএনপির জন্য একটা হাই বার সেট করবে এবং একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে। এবং সেই জায়গা থেকে আমি আগামী নির্বাচন একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে দেখার জন্য অপেক্ষা করতেছি। তো আমি মনে করি যে তারেক রহমানের আসার মধ্য দিয়ে রাজনৈতিক সিচুয়েশন মোর কম্পিটিটিভ হয়েছে। এবার একটু মানে খুব 1-2 লাইনে উত্তরটা শুনি যে শিবিরের কেন্দ্রীয় সম্মেলন হলো, সেখানে নতুন নেতৃত্ব আসলে সভাপতি সেক্রেটারি জেনারেল নির্বাচন মানে তারা আসলেন, নতুন নতুন নেতৃত্ব আসলো, কি কেমন হলো নতুন নেতৃত্ব? দেখেন, ছাত্র শিবিরের একটা অসাধারণ জিনিস হলো যে ছাত্র শিবির একটা নিয়মতান্ত্রিক নেতৃত্ব গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে। যে ছাত্র শিবিরের জন্ম থেকে আজকে পর্যন্ত আপনার প্রতি বছর তারা কিন্তু ইয়ারলি সদস্য সম্মেলন করে এবং সেখানে ভোটের মধ্য দিয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি কখনো 1 বছরের জন্য নির্বাচিত হয়, কিন্তু দেয়ার আর সাম এক্সাম্পল যেখানে একই ব্যক্তি পরপর 2 বার নির্বাচিত হয়েছেন। আমাদের সংবিধানে এভাবে কোনো বান নাই। তো এবার আমরা যেটা দেখলাম যে আগের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি 1 বছর থাকার পর চলে গেছেন এবং যিনি আগে সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি হচ্ছেন আপনার নির্বাচনের মধ্য দিয়ে এখন কেন্দ্রীয় সভাপতি হয়েছেন এবং নতুন আপনার সেক্রেটারি জেনারেল আবার মনোনীত হয়েছে, তারপর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মনোনীত করবে। তো এটা একটা একটা মানে কন্টিনিউয়াস আপনার ডেমোক্রেটিক প্রসেস। শিবির এই ডাইনামিক প্রসেসের মধ্যে অল দ্য টাইম যায়, নতুন কিছু না। এবার এই প্রক্রিয়াটা হয়েছে। তো আমি এখানে ধরেন ব্যক্তি ওরিয়েন্টেড আলোচনা আলাদাভাবে না করি, এরা প্রত্যেকেই কম্পিটেন্ট এবং ভালো, কিন্তু মূল ফোকাসের জায়গাটা হলো যে ছাত্র শিবির তাদের লিডারশিপ এভরি ইয়ার নতুন করে আপনার ইলেকশন করে, সিলেকশন করে। সো দিস ইজ এ ভেরি ভেরি স্মুথ অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। ছাত্র শিবিরের যে ইনভলভমেন্টটা দেখা গেল সম্প্রতি প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুর, উদীচী ছায়ানট ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় আমি দেখছিলাম যে গ্রেপ্তার হয়েছেন প্রায় 20 জনের মতো প্রথম আলো ডেইলি স্টারের হামলার ঘটনায়। সেখানে গ্রেপ্তার হওয়া একজন তার নামটি যেন কি আমি খুঁজছিলাম, বিক্রমপুরী, তার বিক্রমপুরী তার নাম। তিনি বলছিলেন যে যেভাবে করে মানে নানান রকম পোস্ট দেওয়া হয়েছে, সেটি নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম তারা পোস্ট দিয়েছেন ছাত্র শিবিরের সদস্যরা, তো গ্রেপ্তার করা হলে তাদেরও গ্রেপ্তার করতে হবে, এরকম একটা বার্তা তিনি দিচ্ছিলেন। আপনার কাছে কি মনে হয় এই বার্তাটি, মানে আপনি এই বার্তাটিকে কিভাবে দেখেন? দেখেন, মানে কথা বলতে চাইলে তো অনেক অনেক কথা বলতে পারে, তাই না? আপনি যদি খুব স্পেসিফিকলি অভিযোগ আনতে চান তাহলে তো
সেখানে খুব প্রিসাইসলি বলতে হবে যে কে কি বলছে, এটার কারণে কে কতটুকু দায়ী। আহ, এখানে দুইটা জিনিস হয়েছে, একটা হলো যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে ভাঙচুর হলো, এটা শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ যখন আসছে, এইটা একটা বিশাল জনগোষ্ঠীরে বিক্ষুব্ধ করে তুলছে এবং এই বিক্ষুব্ধ তারুণ্যের জায়গা থেকে এই ভাঙচুরটা হচ্ছে। তো এটাকে আপনি পলিটিক্যালি মোটিভেটেড জায়গা থেকে কেউ দেখতে চাইলে দেখতে পারে, কিন্তু আমি মোর ইন্টারেস্টেড টু সি এই বিক্ষুব্ধতার জায়গা থেকে এটাকে দেখা যে এটা কেন ঘটছে। সেকেন্ড পয়েন্ট হলো, এই ঘটনাটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই। আপনি প্রথম আলোর যে সাংবাদিকতা, সে সাংবাদিকতার প্রশ্ন আছে, আমারও প্রশ্ন আছে। প্রথম আলো এক ধরনের মতাদর্শিক রাজনীতি করে, কিন্তু এই রাজনীতি আমি 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 যতই আপনার এই অপছন্দ করি। অবস্থানটা নিয়েও কথা বলতে চাই, কারণ আপনার এই ফেসবুক স্ট্যাটাসটাও আমি পড়ছিলাম, আপনার পোস্টে আমি পড়ছিলাম, অতএব প্রথম আলোর সাংবাদিকতা নিয়েও আমি একটু আপনার সাথে কথা বলবো। তবে তার আগে কি একটু এটা বলবেন যে আমি আসলে দেখছিলাম তার নামটি আতাউর রহমান বিক্রমপুরী, আমি মিস করে গেছিলাম। তিনি বলছেন তো উস্কানি দেওয়ার জন্য, আহ্বান জানানোর জন্য, নির্দেশ দেওয়ার জন্য শিবিরের সেই নেতাদেরকে শিবিরের রাকসুর ভিপি এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি, তাদেরকে কি আসলে গ্রেপ্তার করা উচিত কিনা উস্কানি দেওয়ার জন্য? দেখেন, ছাত্র শিবিরের দুইজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য এখানে আসছে। তার মধ্যে একজন বলছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধ করে দেওয়া উচিত। তো বন্ধ করার কথা যিনি বলছেন, তার এই বক্তব্যটা অগণতান্ত্রিক, কিন্তু এটা তো ক্রিমিনাল অফেন্স না, তাই না? কাজে এই বক্তব্যের কোনো ছায়ানট ক্রিমিনাল তছনছ করে কনসিকুয়েন্স। দিতে বলেছেন। একজন, আমি প্রথম জন, দ্বিতীয় জন আর একজন বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট থেকে বলছে তছনছ করে দেওয়ার কথা। এটা অত্যন্ত অফেন্সিভ এবং ইনফ্ল্যামেটরি বক্তব্য। এখন এই বক্তব্যটা অগ্রহণযোগ্য এবং এই বক্তব্যর ক্রিমিনাল লায়াবিলিটিস আছে কিনা এটা আপনাকে আলাদা প্যারামিটার দিয়ে দেখতে হবে। ক্রিমিনাল লায়াবিলিটিস আপনি কিভাবে বুঝবেন? ক্রিমিনাল লায়াবিলিটিস আপনি বুঝবেন যে ওইখানে যারা ভাঙচুর করছে তাদের মধ্যে ছাত্র শিবির লোকেরা গেছে কিনা, তাদেরকে এই লিডাররা যাইতে বলছে কিনা, ছাত্র শিবির পার্টি হিসেবে সেখানে ইনভলভ হয়েছে কিনা, এটার মধ্যে দিয়ে ক্রিমিনাল লায়াবিলিটি আসবে। কিন্তু তার এই বক্তব্যের মধ্য দিয়ে ক্রিমিনাল লায়াবিলিটি আসে না, কিন্তু এই বক্তব্য ইনফ্ল্যামেটরি এবং আনএক্সপেক্টেড। ক্রিমিনাল লাইবিলিটি কেন আসে না? আমরা তো ছাত্র শিবিরের মানে নেতৃত্ব বা কর্মীকে দেখেছি, সেখানে দেখছিলাম যে ছবি দিয়ে দেখানো হচ্ছে সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের সাহিত্য সম্পাদক মোহাম্মদ আশরাফুল, তাকেও দেখা গেছে তিনি ভাঙচুর করছেন, মানে ভাঙচুর ওই মবের মধ্যে দেখা যাচ্ছে, তিনিও আছেন। আরও অনেকেই, মানে তাদের মধ্যে আরও অনেকেই পোস্টও দিয়েছেন এবং তাদের অনেক ফলোয়ার আছেন। তো কেন ক্রিমিনাল লাইবিলিটি হবে? না, আপনি যদি কোনো একটা বক্তব্যের ক্রিমিনাল লায়াবিলিটিস আনতে চান, তাহলে আপনাকে খুব প্রিসাইসলি বলতে হবে যে এই বক্তব্য ভাঙচুর করতে বলছে গিয়ে এবং এই বক্তব্যের কারণে সেখানে গিয়ে ভাঙচুর হয়েছে। তো আপনি যদি কেস বাই কেস যাইতে চান, মানে যেতে পারেন, তাহলে আমার বক্তব্য কোট করলে আমি বলতে পারবো। যেখানে আপনি বলছেন যে একজন ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট হয়েছে, আমি এখনো জানি না এটা ইনফরমেশনটা ট্রু কিনা। যদি হয়, যদি মানে ধরেন একজনকে 100 লোক অন্তত গেছে। চিহ্নিত করা গেছে, বাকি কেউ আছে আচ্ছা কিনা দেখেন, জানি না। ধরেন যে আপনি প্রথম আলো ডেইলি স্টার ভাঙতে 100 লোক গেছে, 200 লোক গেছে, তার মধ্যে একজন ছাত্র শিবিরের ছিল, তাহলে তো আপনি এইটার কারণে ছাত্র শিবিরের প্রতি আঙুল তুলতে পারেন না, তাই না? এটা আনএক্সপেক্টেড বলতে পারেন। কিন্তু 100-র মধ্যে যদি 50 জন লোক ছাত্র শিবিরের হয়, তাহলে আপনি বলতে পারেন যে ছাত্র শিবির সাংগঠনিক। কিন্তু দেখেন, যারা তারা যেই সংগঠন প্রতিষ্ঠান ভাঙতে বললেন সেগুলোতেই ভাঙচুর করা হলো, কেন ক্রিমিনাল লাইবিলিটি আসবে না? না দেখেন, এটা তো আপনি, মানে তারা এখানে বলছে বলে এটা ভাঙচুর হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত ক্রিমিনাল লায়াবিলিটিস তো থাকে না, তাই না? ক্ষোভের কমন জায়গা থাকতে পারে, ধরেন যে ভাঙচুর করছে তারও যা ক্ষোভ আর যে পলিটিক্যালি বলছে তারও ক্ষোভ এক, এই কারণে কমন পড়ে গেছে, এটাও হইতে পারে। আবার ক্রিমিনাল লায়াবিলিটিস থাকতেও পারে। তো ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো আমি ক্রিমিনাল লায়াবিলিটিস। উস্কানি শব্দটা, মানে ক্রিমিনাল লাইবিলিটি কি করে হয়? ধরেন কিছুদিন আগে যেমন আনিস আলমগীর গ্রেপ্তার হলেন, সাংবাদিক, তিনি নাকি উস্কানি দিচ্ছেন স্থিতিশীলতা নষ্টের, এবং তিনি রিমান্ডেও আছেন। আদালতের তাকে রিমান্ড 5 দিন বা কতদিনের রিমান্ডেও দিয়েছিলেন। সেটি কি জাস্টিফাইড হয়েছে? না দেখেন, এটা তো ভিন্ন প্রশ্ন। আপনি যদি বলেন যে আনিস আলমগীরকে গ্রেফতার করা ঠিক হয়েছে কিনা, এটার সাথে তার এটা কোনো না, সম্পর্ক নেই। সম্পর্ক এখানে উস্কানি শব্দের একটা মিল আছে। উস্কানি শব্দ, সেখানেও একটা উস্কানি, এখানেও উস্কানি। মানে উস্কানির যদি ক্রিমিনাল লাইবিলিটি না থাকে, তাহলে আনিস আলমগীর গ্রেপ্তার কেন হন ক্রিমিনাল লাইবিলিটি, সন্ত্রাস বিরোধী আইনে, ইনারা কেন হচ্ছেন না? এভাবে আসলে দেখেন, প্রাসঙ্গিক। যেই পার্সপেক্টিভে আমি বলতেছি যে এখানে ক্রিমিনাল লায়াবিলিটিস আছে কিনা এটাকে স্ক্রিন করতে হবে, সেই একই প্রিন্সিপাল আনিস আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য। তার ক্ষেত্রে যদি এটা ক্রিমিনাল লায়াবিলিটিস না থাকে, তাকে অ্যারেস্ট তাহলে করা যদি উচিত। বলছেন কেন আপনি? মানে তাদের ক্ষেত্রে তো যদি বলেন, আপনি বলেন আনিস আলমগীরকে গ্রেপ্তার করা কি আপনার মনে হয় যে ক্রিমিনাল লাইবিলিটি আছে যৌক্তিক হয়েছে যৌক্তিক? আমি খুব একেবারে ক্লিয়ারলি জানি না ওনারা কোন মামলায় গ্রেপ্তার করছে। আমি জেনারেলি আপনি যদি বলেন যে
উনি উনি তো হচ্ছে সাংবাদিক এবং টকশো করেন, তাই না? ওনাদের ব্যাপারে মানে যে টক অভিযোগ, শোতে উস্কানি দিয়েছেন তিনি স্থিতিশীলতা নষ্টের এরকম এটা সাধারণত খুবই ভেইগ অভিযোগ। জেনারেলি আমি ওনার কেসটা আসলে খুব ডিটেল ভাবে দেখি নাই, কারণ আমি বক্তব্য দিতে মানে খুব কনক্লুসিভ বক্তব্য দিতে পারবো না, কিন্তু সাধারণত এটা ভেইগ এই জাতীয় বক্তব্য। দেখেন এখানে যেটা পয়েন্ট আসে সেটা হলো যে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা কথা বলতে চায় এবং তাদেরকে এক ধরনের লেজিটিমেসি দিতে চায়, তাদের ব্যাপারে আইনের প্রয়োগটা কেমন হবে। যেটা প্রবলেম হয়েছে সেটা হলো দুইটা। একটা হলো একদিকে একটা বিশাল গণ আকাঙ্ক্ষা আছে যে এই লোকদেরকে মানে আনঅ্যাপোলজেটিকলি এখনো হাসিনার ফ্যাসিজমের পক্ষে দাঁড়াবে, এই সুযোগটা যেন সমাজে না থাকে। সেকেন্ড হলো যে এই সুযোগটা যদি আমি বন্ধ করতে চাই, আমি কিভাবে বন্ধ করব, সেই আইনি ফ্রেমওয়ার্কটা আমাদের এখানে হয় নাই। না হওয়ার কারণে এই দুইটার মাঝখানে এটাকে যেভাবে ডিল করা হচ্ছে সেটা ইমপারফেকশন হইতেছে। তো আমার পার্সোনাল পজিশন হলো যে আপনাকে একটা আইনি কাঠামোতে যাইতে হবে যেখানে ব্যক্তি কোন পর্যায়ে তার ব্যক্তি স্বাধীনতা প্র্যাকটিস করতে পারবে, মত প্রকাশটা প্র্যাকটিস করতে পারবে, আর কোন জায়গায় পারবে না। যেমন ধরেন কেউ একজন আয়সা এখন দাবি করলো যে শেখ হাসিনা এখনো লেজিটিমেট প্রধানমন্ত্রী এবং সে জুলাইয়ে সে কোনো অপরাধ করে নাই। এটা একটা আউটরেজেস বক্তব্য। আমি কি সমাজে বক্তব্য দিতে দিব, সেই প্রশ্নটা ভ্যালিড, কিন্তু এটাকে আমি কোন আইনি কাঠামোর মধ্যে ডিল করব সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়নি। তো আমাদের এই আইনি কাঠামো নিয়ে কথা বলতে হবে। আমি আপনার সাথে 100% এগ্রি করি। এই আইনি কাঠামো তৈরি ব্যতি রেখে কাউকে যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, এটা হচ্ছে আপনার জনচাপে অথবা মানুষের মাইন্ডসেটের কারণে অথবা এটা খুব পপুলার এই কারণে, এটা ভালো ফ্রেমওয়ার্ক না এবং এইটার বিপক্ষে আমি দাঁড়াবো। তাহলে এবং আপনার কি এটা মনে হয় যে সমালোচনা এই করব। বক্তব্য যদি কেউ দেয় বা কারো যদি এটি মনে হয় শেখ হাসিনা আসলে মানে কোনো অপরাধ করেনি, এই বক্তব্য যদি কেউ দেয় তার ক্রিমিনাল লাইবিলিটি হওয়া উচিত, মানে আইনগত একটা ফ্রেমওয়ার্ক থাকা উচিত? আমরা যদি সাধারণত হিস্টোরিক্যাল দেখি, আপনি যেমন ধরেন যে আপনি যদি হিটলারের গণহত্যার পক্ষে দাঁড়ান, তাহলে এইটা এক ধরনের ব্লাসফেমি, এরকম আইনি কাঠামো করা হয়েছে। তো আপনি জুলাইয়ের গণহত্যায় কোন পর্যন্ত বলতে পারবেন, কোন পর্যন্ত বলতে পারবেন না, এটা সমাজে আলাপ আলোচনা করে একটা আইনি কাঠামো তৈরি করা যায়, কিন্তু সেটাকে এমনভাবে করতে হবে যেন বাক স্বাধীনতার জায়গাটা থাকে। জি, মানে ধরেন এরকম বক্তব্য আমরা এমনকি শরীফ ওসমান হাদির কাছ থেকেও শুনেছি। মুক্তিযুদ্ধের মানে সেই চেতনার বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে। বা জামাতের নেতাদের কাছ থেকেও শোনা গেছে যে মানে 47 থেকে 71 আসলে মানে 71 নিয়ে নানান রকম যেই বক্তব্যগুলো এতদিন শোনা যায় না, এরকম অনেক কিছু শোনা গেছে যে এটি আসলে অনেকে এমনটাও বলেছেন 16 ডিসেম্বর নিয়ে অনেক বিতর্কিত বক্তব্য আসে যেটি আগে শোনা যায়নি। এখন ইতিহাস এর নানান রকম অ্যাঙ্গেল থাকতে পারে, নানান রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সেই দৃষ্টিভঙ্গিগুলোকে কি এখন মানে যার পছন্দ হবে না তারা অপরাধ হিসেবে ক্রিমিনাল লাইবিলিটি দিতে পারবে? না না, অফকোর্স না। দেখেন এই জায়গাগুলোর প্রায়োগিক জায়গাটা অত্যন্ত ছোট হইতে হবে। আমি মনে করি যে আপনি জাস্ট একেবারে প্রিসাইসলি একটা দুইটা জায়গা ফিক্স করে দিতে হবে যে এই জায়গাটুকু আপনি টাচ করতে পারবেন না, কিন্তু তার বাইরে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে এবং আলাপ আলোচনা থাকতে হবে। এবং ব্যক্তি এই স্পেসটাকে আমরা যত বড় করতে পারি, এটা যেরকম করে 71-এর জন্য সত্য, এটা জুলাইয়ের জন্য সত্য। এবং সকল জায়গায় আপনার ধরেন যে একেবারে খুবই এস্টাবলিশড দুইটা একটা জায়গা যেখানে পলিটিক্যাল কনসিকুয়েন্স আছে, সেই জায়গাগুলো বাদে বাকি জায়গাগুলো উন্মুক্ত থাকতে হবে। তাহলে কি আপনি আনিস আলমের গ্রেপ্তারের বা রিমান্ডে রাখার তার এটার আপনি সমালোচনা করছেন? মানে আমি মানে ইন প্রিন্সিপাল সমালোচনা করব, কিন্তু ওনাকে কোন মামলায় অ্যারেস্ট করা হয়েছে এটা আসলে আমি ডিটেল জানি না। একদম আমি সন্ত্রাস যদি বিরোধী আইনে উস্কানি দেবার অভিযোগে তিনি আসলে টকশোতে বক্তব্য রাখেন, উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এই জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই হচ্ছে কিন্তু আমি ইন প্রিন্সিপাল আমি আপনাকে এটা বলবো যে টকশোতে কারো বক্তব্য আলাপ আলোচনা, এটা যদি দুই একটা জায়গা একেবারে খুব আউটরেজের জায়গা হয়, কিন্তু সেটা সন্ত্রাসের প্রশ্ন হবে না, সেটা ভিন্ন আইনি কাঠামো হবে, কিন্তু আদারওয়াইজ এই ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। হ্যাঁ, কিন্তু মানে এই বিষয়ে কখনো তো আসলে জামাতে ইসলাম তো আসলে শুধুমাত্র কিছু সুনির্দিষ্ট বিষয় না, একদম সার্বিক আইন কানুন ন্যায় ইত্যাদি বিষয়ে কথা বলবেন। তো ইনাদের পক্ষে তো কখনো কথা বলেন না। আপনার কি মনে হয় না যে এরকম আসলে হলে সেটি সবার ক্ষেত্রে ন্যায্যভাবে বলা উচিত? আগে যেটা হয় নাই বলে সমালোচনা করা হয় যে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কেউ তো কিছু বললেন না। এটা আপনি ধরেন দুইটা ভাবে যাইতে পারেন। একটা আপনি বলতে পারেন যে সবার জন্য এই আলাপ আলোচনাটা শুরু হবে এবং এখন যেহেতু ধরেন যে হাসিনার সময় যারা সুযোগ সুবিধার মধ্যে ছিল তারাই একটু ভিকটিম হয়ে উঠতেছে, আমরা তাদের ব্যাপারে একটু বেশি বেশি বলবো। এটা আবার আরেকটা ওয়েতে আপনি যাইতে পারেন, যেহেতু আমরা ফ্যাসিবাদ একটা ক্রস করে আসছি, কাজে আগে এই ফ্যাসিবাদের সময় যে অন্যায় হয়েছে সেই অন্যায়গুলোর প্রতিবিধান আমরা আগে করি, তারপর আমরা ওই জায়গায় যাই। তো এটা প্রায়োরিটির প্রশ্ন। সেই অন্যায় মানে সেই অন্যায়ের প্রতি মানে সেটি করতে করতে আবার নতুন অন্যায় তৈরি হয়ে যাচ্ছে এই সময় এসে, সেটি আবার পরে আবার যদি আবার সেটার ব্যাপারে আমাদের কনসার্ন থাকতে হবে, কিন্তু আমাদেরকে এটা অলওয়েজ মনে রাখতে হবে যে আমরা একটা 16 বছরের একটা ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে দিয়ে আসছি
এই সময়ে প্রচুর ইনজাস্টিস হয়েছে, সেই ইনজাস্টিসের ন্যায় বিচারের প্রশ্নকে যদি আমরা ইগনোর করি তাহলে আমরা সমাজকে একটা ভালো জায়গায় নিতে পারবো না। তো এটাকে ইগনোর না করেই কিভাবে এই জিনিসগুলোকে ট্যাকল করা যায় আমাদের সেই জায়গায় যেতে হবে। কিন্তু আপনি যদি এটাকে বিচ্ছিন্ন করে এই প্রশ্নটা তুলতে চান তাহলে আমি মনে করি সেটা এই সময়ের জন্য পারফেক্ট হবে না। আচ্ছা, আরেকটু প্রথম আলো সম্পর্কে আরেকটু কথা বলি যে ওই সেই শিবির নেতাদের যে বক্তব্য, দুজন কেন্দ্রীয় নেতার বক্তব্যের কথা বলছিলেন, শিবির একটা প্রতিবাদ করেছে, পোস্ট মানে একটা প্রতিবাদ লিপি দিয়েছে, সেখানে বলছে তাদের এটাকে বলছেন যে স্লিপ অফ টাং। এটা আসলে স্লিপ অফ টাং কী করে হতে পারে? কারণ কি করতে হবে, কেন করতে হবে সবই স্পষ্ট করে বলা হচ্ছে। স্লিপ অফ টাং তো সেটি যেটি আনইনটেনশনালি বা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। এটি তো একদম সুনির্দিষ্টভাবে বলছেন সেই নেতারা, শিবির নেতারা, যে ভাঙতে হবে, তছনছ করতে হবে বা বন্ধ করতে হবে। না না, ভাঙতে হবে বলেন মানে নাই, ওনারা তছনছ করার যদি সমর্থক দেখেন, ধরি, বন্ধ হবে এটা বলছেন। বন্ধ হবার দাবিটা গণতান্ত্রিক স্পিরিটের সাথে কনফ্লিক্ট করতে পারে, কিন্তু এটা কিন্তু একটা লেজিটিমেট দাবি। কেউ মনে করতে পারে যে এই প্রতিষ্ঠানটা ফ্যাসিবাদের সহযোগী ছিল, কাজে আমাদের উচিত এটাকে বন্ধ করা, আমরা এটার আইনি কাঠামো নিয়ে আলাপ আলোচনা করি, এটা বলতে পারে। আমি এটার পক্ষে না, কিন্তু এটা যদি কেউ বলে আপনি খুব বড় অপরাধ বলতে পারবেন না। কিন্তু যিনি বলছেন যে তছনছ করে ফেলতে হবে, এটা একটা ভুল বক্তব্য। এখন দেখেন, এটা যেহেতু উনি একটা রাজনৈতিক সভায় বক্তব্য দিচ্ছেন, তো শিবির যখন বলতেছে স্লিপ অফ টাং, তখন এটা বলতে চাইছে যে তার যে অ্যাঙ্গার, যে গ্রিভেন্স, এটাকে যে ভাষায় প্রকাশ করছে সেই ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। তো এই ব্যাপারে সচেতন থাকা উচিত। আপনি যদি কখনো মানে পলিটিক্যাল পাবলিক স্পিকিংয়ে যান, তাহলে ধরেন বক্তৃতা দেওয়া শুরু করলে অনেক অনেক কথা বলে ফেলে, ধরেন বলতেছে বলতেছে কথার মধ্যে চলে আসে। তো সেই জায়গায় এরকম মার্জিনাল বক্তব্য আসা উচিত হয় নাই। কারণ আপনি যখন ধরেন এটা একজন মানে কর্মী সমর্থক কেউ বললে দ্যাটস ফাইন, কিন্তু যখন একজন লিডার বলে তার কথার কনসিকুয়েন্স থাকে, যেহেতু তার কথার কনসিকুয়েন্স থাকে, হি শুড বি ভেরি কেয়ারফুল। তো এই জায়গা থেকে তার স্লিপ অফ টাং বলছে। আমি এটাকে খুব আনএক্সপেক্টেড কিছু বলবো না, কিন্তু এখানে একটা জিনিসের সমালোচনা করতে হবে, সেটা হলো যে এটাকে তাদের ব্যক্তিগত বক্তব্য বলছে। তো একটা সংগঠনের এত বড় পর্যায়ের লিডার যখন বক্তব্য দেয় তখন এটা আর ব্যক্তিগত থাকে না, কিন্তু কেন্দ্রীয় সংগঠন যেটাকে এন্ডোর্স করলো না, এটাকে যে সমালোচনা করলো, আমি মনে করি এটা অ্যাপ্রিসিয়েবল। কারণ হচ্ছে যে কিন্তু এটা তাদের বিরুদ্ধে কি ছাত্র ব্যবস্থা হলো? তাদেরকে সাংগঠনিক স্ট্রাকচার কারণ না। দর্শানোর নোটিশ দেওয়া হলো। আপনার কি মনে হয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এমন বক্তব্যের জন্য? যদি ক্রিমিনাল লায়াবিলিটিস প্রমাণ হয় তাহলে অফকোর্স শাস্তিমূলক মানে ব্যবস্থা না, নিতে আমি হবে। আসলে কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি মানে আইন শৃঙ্খলা বাহিনীর না শাস্তির কথা বলছি না, আমি বলছি সংগঠনের পক্ষ থেকে। না, যদি এটা শুধুমাত্র রেটরিক হিসাবে তারা বলে তাহলে সাংগঠনিকভাবে তাদের কারণ দর্শাইতে হবে, সতর্ক করতে হবে যাতে তারা পরবর্তীতে একই জিনিস আর না বলে। কিন্তু আপনি যদি বলেন যে শাস্তিমূলক ব্যবস্থা এটার কারণে আরো বেশি নেওয়া উচিত কিনা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আর খুব বেশি ওটা দরকার নেই। তাদেরকে সতর্ক করতে হবে যে একটা সংগঠনের নেতৃ পর্যায় থেকে এরকম আপনার অদায়িত্বশীল ভূমিকা পালন করার কোনো সুযোগ নাই। কিন্তু ছাত্র শিবিরের কোনো পর্যায়ে নেতাকর্মী যদি এই ভাঙচুরের সাথে জড়িত থাকে সরাসরি, তাহলে অফকোর্স তাদেরকে সাংগঠনিকভাবে আপনার একটা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে নিতে হবে এবং সংগঠন থেকে বহিষ্কার করতে হবে যদি কারো ক্রিমিনাল লায়াবিলিটিস থাকে। জি, অনেকেরই আসলে ছবি সহ ওই সেখানকার ছবি সহ ফেসবুকে দেখা যাচ্ছে যে তারা আছেন, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার জায়গাটা দেখা যাচ্ছে না। না, এটা আপনার মানে ধরেন যে ফেসবুকে মানে হি সেইজ শি সেইজ এটা দিয়ে তো আর আপনি কথা বলতে পারবেন না, আপনাকে টু দ্য পয়েন্ট অভিযোগ আসতে হবে। আমি খুব স্পষ্টভাবে বলতেছি, দিস ইজ মাই পজিশন, যে ইফ এনি ওয়ান ফ্রম ছাত্র শিবির এই ভাঙচুরের সাথে যদি ইন পার্সন জড়িত থাকে, ক্রিমিনাল লায়াবিলিটিস থাকে, তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এটা আপনি মানে ফেসবুক থেকে তো আর নিলে হবে না, এটা আপনি একটা কথা ইন্ডাস্ট্রি বলছেন যে তাদের কথার প্রেক্ষিতেই কি ভাঙচুর হয়েছে কিনা, হলে একটা ক্রিমিনাল লাইবিলিটি আসবে, না হলে আসলে না। কাদের কথার প্রেক্ষিতে এই ভাঙচুরটা হলো? এতগুলো মানুষ তো একসাথে মানে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে প্রথম আলোতে চলে গেল, ডেইলি স্টারে চলে গেল, হাদি হত্যার সাথে যেখানে খুব সরাসরি সম্পৃক্ততা নাই, এখানে কাদের আসলে এই যে আপনি মনে করতেছেন যে সরাসরি সম্পৃক্ততা নাই, এইটা রাইট রিডিং না। কারণ হলো তাদের এটা গ্রিভেন্স থেকে হয়েছে, সেই গ্রিভেন্সটা কোথা থেকে আসতেছে? দেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে হাসিনার বিপক্ষে, জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে ভারতীয় আধিপত্যের বিপক্ষে। তার কারণ হলো হাসিনার ফ্যাসিবাদ এখানে ভারতের সাপোর্টের মধ্যে দিয়ে এখানে স্ট্যাবলিশ হয়েছে। তো এখন তো হাসিনা চলে গেছে, কিন্তু কালচারাল ফ্যাসিবাদ বলতে যে শব্দটা তরুণরা ব্যবহার করে, তারা মনে করতেছে যে যারা যারা হাসিনার গভর্নমেন্টকে এইখানে এস্টাবলিশ করা এবং থাকার জন্য সাহায্য সহযোগিতা করছে হ্যাপিলি, এই ফ্যাসিবাদের মধ্যে যারা আনইজি ফিল করে নাই, যারা এটাকে ফিউয়েল দিছে, সেই লোকেরাও সমান পরিমাণ দায়ী। এই গ্রিভেন্স থেকে এই হামলা হয়েছে। এই গ্রিভেন্স বোঝার জন্য তো কিভাবে ফ্যাসিবাদকে সমর্থন করে গেল, মানে এটা তো সাংস্কৃতিক সংগঠন না, ছায়ানট উদিচি তাদের, মানে এই সংগঠনগুলোর কথা বলছি। দেখেন, আওয়ামী লীগের সরকার, এটা একটা লম্বা তাত্ত্বিক আলোচনা। তো আওয়ামী লীগের সরকার যে এইখানে 3টা ইলেকশন চুরি করার পরও থাকতে পারলো, এটা কেন থাকতে পারলো? তার কারণ হলো যে সমাজের বিভিন্ন জায়গা থেকে একটা গ্রুপ অফ পিপল, যারা আনইজি ফিল করে নাই, যারা এটাকে ফিউয়েল দিছে, সেই লোকেরাও সমান পরিমাণ দায়ী। এই গ্রিভেন্স বোঝার জন্য তো মানে এটা তো সাংস্কৃতিক সংগঠন না, ছায়ানট উদিচি তাদের, মানে এই সংগঠনগুলোর কথা বলছি। দেখেন,
তাদেরকে নৈতিকভাবে সমর্থন দিচ্ছে। এই সমর্থনটা মানুষ সাধারণত এইভাবে দেয় যে ধরেন আমি একটা ইডিওলজি সাপোর্ট করি এবং আমি মনে করি এই পলিটিক্যাল পার্টিটা এই ইডিওলজি সাপোর্ট করে, তার ফলে পলিটিক্যাল পার্টি যখন অন্যায় করে, অপরাধ করে, তখনও আমি ওই ইডিওলজিক্যাল বাইন্ডিংয়ের কারণে তার অন্যায় এবং অপরাধকে ইগনোর করি। তো বাংলাদেশে যারা ধরেন যে মনে করে যে আওয়ামী লীগ একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ যাই করুক মুক্তিযুদ্ধকে টিকায় রাখতে হলে, তার চেতনাকে টিকায় রাখতে হলে আমার আওয়ামী লীগকে সাপোর্ট করতে হবে, তারা এই 15-16 বছর আওয়ামী লীগকে আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। যারা ধরেন যে আপনার আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি করে, যারা এই দেশে বাঙালি জাতীয়তাবাদী কালচারের প্রতি অত্যন্ত কমিটেড এবং তারা মনে করে অ্যাট এনি কস্ট এই বাঙালি জাতীয়তাবাদী কালচারের ফ্যাসিজম এনে টিকায় রাখতে হবে, তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে। আপনি ধরেন যে আজকে প্রথম আলো ডেইলি স্টার প্রশ্ন তোলেন, প্রথম আলো এই যে 15-16 বছর যেই সাংবাদিকতা করছে তার মধ্যে কি মতাদর্শিক রাজনীতি নাই? তারা কি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সাপোর্ট করে না? আপনি যে ফেসবুক পোস্টের রেফারেন্স দিচ্ছেন সেখানে আমি খুব স্পষ্টভাবে ডিসেন্টকে কোট করছি যে তারা এটা দেখাইছে যে প্রথম আলো যখন আপনার বিভিন্ন ভায়োলেন্সে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগকে পোর্ট্রে করে, তারা আওয়ামী লীগকে ডিফারেন্টলি পোর্ট্রে করে। সেখানে তারা থার্ড পার্সন ইউজ করে। আওয়ামী লীগের পক্ষে কেউ ভায়োলেন্স করলে বলে যে দুর্বৃত্তদের হামলা এখানে হয়েছে, আর বিএনপি জামাত হইলে পরে বিএনপি জামাতকে আপনার কোট আনকোট বিএনপি জামাত। এই যে ধরেন আপনি বা এখন অনেকেই এখন মানে ইন্টেলেকচুয়াল আছেন বা জামাত শিবিরের নেতারা যারা আছেন অনেকেই এই যে এই হামলা ভাঙচুর সেটার পেছনে যে মানে কারণ সেটিকে সমর্থন করছেন, যে ভাঙচুরটাকে করছেন না, কিন্তু যে কারণ বিক্ষোভ সেটির প্রতি আপনাদের জাস্টিফিকেশন দিচ্ছেন। এটি এক সময় গিয়ে বলা হবে না যে এটি আসলে আপনারা এটির পক্ষে, এই ভাঙচুরগুলোর পক্ষে, এই তছনছ করে ফেলার পক্ষে আপনারা সমর্থন জুগিয়েছেন, ফলে আপনারা ভেরি গুড কোশ্চেন। এবার আপনি আমার আসেন যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যখন ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে তখন প্রথম আলো যে সম্পাদকীয় লিখছে আপনি সেটা পড়েন, কোট আনকোট পড়েন, প্রথম আলো হ্যাড দ্য সেম স্ট্যান্ড। তারা একই স্ট্যান্ড বলছে যে মাহমুদুর রহমান যে সাংবাদিকতা করে এটা সাংবাদিকতা না, তো তারা এটার ভ্যালিডেশন দিচ্ছে না। তা আজকে তো সেই ভ্যালিডেশনের কনসিকুয়েন্স দেখেন। এই দেশে এই কি আজকে কি প্রথম আপনার এই মিডিয়ার উপর আক্রমণ হয়েছে? আওয়ামী লীগের সময়ে সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে ধরে নিয়ে গেছে আপনার লাঞ্ছিত করে, 9 দিগন্তের বাসে আগুন দিচ্ছে, 9 দিগন্তের ছাপাখানায় আগুন দিচ্ছে। আপনি কি বাংলাদেশের সমাজে তখন দেখছেন যে এইটার বিপক্ষে তারা প্রতিবাদ করছে? সবাই এসে সংবাদপত্রের স্বাধীনতা 15টি জাতীয় দৈনিকের সম্পাদক তারা এটার প্রতিবাদ করেছিল। আজকে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হওয়ার পরে তারা এটাকে যেভাবে পোর্ট্রে করতেছে, তারা সেম ইন্টেন্সিটি দিয়ে আমার দেশ সেম ইন্টেন্সিটি থেকে হয়েছিল ভাঙচুর, তছনছ, বা সেম ইন্টেন্সিটি একসাথে এতগুলো প্রতিষ্ঠান ভাঙচুর হলো, এই লেভেলের ভাঙচুর হলো, এতগুলো কর্মী তারা আসলে আটকা পড়লো, তারা মারা যেতে পারতেন এমন একটা অবস্থায় থাকলো, সেম লেভেলের কি হয়েছিল? 9 দিগন্তে যখন আগুন দিছে তখন কেউ সেখানে পড়ে নাই। আপনার সংগ্রামের যে সাংবাদিক, উনি তো বৃদ্ধ মানুষ, ওনাকে যেভাবে অপদস্থ করে ফিজিক্যালি অ্যাসাল্ট করে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে, এইটার ইন্টেন্সিটি আপনার কাছে ইন্টেন্সিটি মনে হয় না? নিশ্চয়ই ভয়ঙ্কর ব্যাপার, সেটি নিশ্চয়ই অপরাধ। কিন্তু মানে আমি বলছি যে যেভাবে করে ঘটনাগুলো, যে ঘটনাটা যেভাবে ঘটলো, যেভাবে এতগুলো মানুষ গিয়ে ভাঙচুর করলো, এতগুলো মানুষ ভেতরে আটকা পড়লো, অগ্নিসংযোগ হয়ে গেল, একই রাতে এত কিছু ঘটে গেল, মানে তাহলে এটি বিশেষভাবে আলোচনায় আসবে না? এটি একদম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আসলো এই বিষয়টি। এটি কি একটা মানে অন্তত দৃশ্যমানভাবে এটি বিশেষ জায়গা থাকে? দেখেন, আপনার আলোচনা বরং আদার ওয়েতে যাওয়া দরকার। সেটা হলো যে প্রথম আলো ডেইলি স্টারে যে হামলা এবং ভাঙচুর হয়েছে সেটা প্রথম আলো ডেইলি স্টারে ভাঙচুরের জন্য ভাঙচুর হয় নাই। এইটা একটা বিশেষ মুহূর্তে যখন আপনার হাদির মৃত্যুর সংবাদ আসছে তখন বিক্ষুব্ধ জনতা ওই মোমেন্টে করছে। এটা পৃথিবীর অনেক জায়গায় হয়েছে। আপনার আমেরিকাতে যখন মার্টিন লুথার কিং অ্যাসাসিনেটেড হয়েছে, এখানে সপ্তাহখানেক যাবৎ আপনার ভায়োলেন্স হয়েছে। কেন? একটা জনগোষ্ঠী একটা সিস্টেম্যাটিক অপারেশনের মধ্য দিয়ে গেছে এবং সেই অপারেশন একটা সিম্বলিক অ্যাসাসিনেশনের মধ্য দিয়ে তার মানে আপনার এক্সপ্লোড হয়েছে। সেই এক্সপ্লোডিং সিচুয়েশনে এটা হয়েছে। কিন্তু 9 দিগন্তের উপর যে হামলা হয়েছে, সংগ্রামের যে হামলা হয়েছে, সেটাকে আপনি একটা সিস্টেম্যাটিক হামলা বলতে পারেন, যে খুব প্রিসাইসলি সিস্টেম্যাটিক টার্গেট করে হামলা হয়েছে। বরং আমি বলবো যে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলাটা একটা বিশেষ মোমেন্টে একটা ইমোশনাল বাস্টের মধ্যে হয়েছে। কিন্তু দেখেন, এই আলোচনাটা আমরা যদি কনফ্লিক্টিং জায়গাতে করি তাহলে আমরা এটা কখনোই কনক্লুশনে আসতে পারবো না। কনক্লুশনটা এই জায়গায় আসা উচিত, সেটা হলো যে আমার দেশের উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় ছিল, 9 দিগন্তের উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় ছিল, প্রথম আলোর উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় হয়েছে, ডেইলি স্টারের উপর যখন হামলা হয়েছে এটাও অন্যায় হয়েছে।
এবং আমাদের এই সকল অন্যায়ের বিপক্ষে একসাথে দাঁড়াইতে হবে এবং এদের প্রত্যেকের যে স্বাধীনতা এবং নাগরিক হিসাবে সংবাদপত্র হিসাবে তার যে অ্যাক্টিভিজমের স্বাধীনতা সেটা সমাজে থাকতে হবে। মানে আমি যখন বলতেছি যে তরুণদের গ্রিভেন্স আছে, ইন নো ওয়ে আই মিন যে এই হামলাটা ঠিক হয়েছে, বরং আমাদের সমাজের মধ্যে এই কনফ্লিক্টের জায়গাটা আমাদের তো অতিক্রম ধরুন করে যায়। সংবাদ মানে সংগ্রাম নয়াদিগন্ত তাদের প্রতিও একটা গ্রিভেন্স যদি থেকে থাকে একটা কোনো পক্ষের, তারা যার গ্রিভেন্স থাকবে, মানে গ্রিভেন্স তো অনেকেরই অনেকের প্রতি থাকতে পারে, সেই গ্রিভেন্সটাকে তারা তো জাস্টিফাই মনে করতে পারে যে আমার না, গ্রিভেন্স দুটাই ভুল। জাস্টিফাই। আমি এই জন্য বলছি ওই গ্রিভেন্স থেকে যে ভাঙচুর করছে সেটাও ভুল, এই গ্রিভেন্স থেকে যে ভাঙচুর করছে সেটাও ভুল। এই দুইটাকে আপনাকে একই সাথে ভুল বলতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে এই যে ভাঙচুরটা হইলো এটা কেন হইলো আমি বুঝি না, এখানে কোনো গ্রিভেন্স আসলে তো নাই, তারপরও কেন ভাঙলো, আমি শুধু এই স্টেটমেন্টের বিরোধিতা করি কিন্তু যে এই যে এখানে একটা গ্রিভেন্সটা সেটা প্রেক্ষাপট আসলে আছে হ্যাঁ, এবং গ্রিভেন্স আছে। এই যে এই আহ্বানটা আপনি বলছিলেন শিবিরে, আবারও সেই পুরনো কথা, আপনি বলছিলেন যে সেই আহ্বানের বা নির্দেশনার প্রেক্ষাপটেই বা কনসিকুয়েন্সে কি হামলা হলো কিনা, কার আহ্বানের কনসিকুয়েন্স আসলে হামলা হলো সেটি একটু বলবেন? কারণ আমরা আসলে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকেও দেখেছি মানে আহ্বান করতে কিভাবে করতে হবে, কি করতে হবে এই বিষয়গুলো বলতে, এবং সমন্বিতভাবে যখন এরকম বলা হচ্ছিল তারপরে দেখা গেল এখন এটার মধ্যে কি কোনো যোগসূত্র না, আমি শোনেন, ব্যক্তিগতভাবে এখানে কেউ কন্ট্রিবিউট করছে কিনা এটা তো ইনভেস্টিগেশন ছাড়া বলা যাবে না। যাবে না, কিন্তু আমি একদম বলা যাবে না ইনভেস্টিগেশন ছাড়া, মানে না চোখের আমি সাদা আমি চোখে কিছু দেখা যাচ্ছে না। না আমি তো কিন্তু আমি যতটুকু জেনারেলি বলবো সেটা হলো এখানে দেখেন, এখানে যেই তরুণ প্রজন্ম জুলাইয়ের মধ্যে দিয়ে উঠে আসছে তাদের একটা অংশের মধ্যে প্রচণ্ড গ্রিভেন্স আছে এবং সেই গ্রিভেন্সটা একটা ভায়োলেন্ট জায়গায় গিয়ে দাঁড়াইতেছে এবং এইটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজম দ্বারা ফিউয়েলড হইতেছে। এটা আমি ফেনোমেনা আকারে বলতেছি। এখন এই ফেনোমেনাকে আমরা কিভাবে ডিল করব, এই যে ভায়োলেন্সের দিকে যাওয়ার যে প্রবণতা, এটাকে আমাদের সমালোচনা করতে হবে। এই ভায়োলেন্সের দিকে যাওয়াটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এইটা সমাজের জন্য কোনো ভালো কিছু তৈরি করতে পারবে না এবং করবে না, এটা আমাদের ভবিষ্যতের জন্য খারাপ। এটাকে আনকন্ডিশনালি আমাদেরকে বলতে হবে এবং এই গ্রিভেন্সের জায়গাটাকে কমায় নিয়ে আসা সমাজকে একটা নিয়মতান্ত্রিকতার দিকে আমরা কিভাবে নিব সেই জায়গাটা আমাদেরকে বের করতে হবে। সেই জায়গাটা আসলে বের করার জন্য তো একটা অ্যাক্টিভিজম দরকার। এখন যারা আসলে প্রভাবশালী অ্যাক্টিভিজম করছেন আপনি তাদের সম্পর্কে কি বলবেন? আমি বলি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারা আসলে এই ভাঙচুরের পেছনে তাদের আহ্বান ছিল, নির্দেশনা ছিল। আপনি তাদের আমার বোধ হয় যে ইলিয়াস হোসেনের খুব স্পষ্ট বক্তব্য ছিল প্রথম আলো ভাঙচুরের ব্যাপারে, পিনাকি ভট্টাচার্যের খুব সম্ভবত ছিল না, আমি বলতে পারবো না, আমি ওই সময় তার একটা এক্স্যাক্টলি পূর্ব অবস্থান জিয়াফত করা থেকে শুরু করে মানে কিন্তু যদি আপনার এই ঘটনায় স্পেসিফিকলি কারো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগে ইনভেস্টিগেশন হবে এবং সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যার যতটুকু দায় দায়িত্ব আছে সেটুকু আপনার এটা তো একটা ক্রিমিনাল কোশ্চেন, তাই না? সেই ক্রিমিনাল কোশ্চেনে যাবে। সোশ্যাল কোশ্চেনের জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে গ্রিভেন্সের বহিঃপ্রকাশ ভায়োলেন্সের মধ্য দিয়ে যে করা, এইটা আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য ভালো না। এই ক্রিমিনাল কোশ্চেন বলছেন, কেউ কেন ক্রিমিনাল কোশ্চেনটা তুলছে না কি মনে হয়? কেন তো কেউ তো তুলছে না আসলে, তাদের নামও আসছে না যখন ক্রিমিনাল মানে অপরাধ এই বিষয়ে যখন বিচার্য বিষয় হচ্ছে তখন তো তাদের নামও আসছে না, কেন আসছে না? না, আসা উচিত তো, আসবে না কেন? আমার তো মনে করি যে এই কেস যখন মানে পুলিশ তখন ইনভেস্টিগেশন করতেছে, আপনার ভিডিও দেখে অনেককে অ্যারেস্ট করতেছে, আবার ধরেন যে মানে সন্দেহের বশে আপনার যে অপরাধ করে নাই তাকেও যেন ধরা না হয়, সেটার ক্ষেত্রে আমাদেরকে কথা বলতে হবে। কিন্তু যার যতটুকু দায় দায়িত্ব আছে সেগুলো আসবে তো, অফকোর্স আসবে। জি, মানে এটি আমি তো না আসার কোনো কারণ দেখি না। কিন্তু আসছে না, এটাই হচ্ছে কথা। আগেও এসেছে, আগেও হয়েছে, কিন্তু আসে নাই। কেন আসে নাই সেই প্রশ্নটা আসলে অজানা। আপনার জানা কিনা জানতে চাইছিলাম। আপনি বলছেন আসা উচিত কিন্তু আসে না। আপনার এবারেও আসি, আপনার সেই স্ট্যাটাস, আপনি প্রথম আলো রাজনৈতিক মানে তাদের মতাদর্শ তৈরি করার যে কথাটা বলছিলেন যে তারা সংবাদ, আপনার সেই পোস্টের সেই অংশটা আপনি বলছেন তারা আসলে আওয়ামী লীগের উপরেই শেষ পর্যন্ত ভরসা রাখে। কিন্তু মানে আওয়ামী লীগের আমলেও দেখেছি শেখ হাসিনা তার গরল একদম প্রকাশ্যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ঝাড়তেন যতটা সম্ভব, এবং গণভবনে প্রথম আলো ডেইলি স্টার এই দুটো পত্রিকা নিষিদ্ধ ছিল সেই সময়ও। তারপরেও আসলে কেন আপনাদের মনে হয় মানে আওয়ামী লীগ এর মতাদর্শকেই তারা কেন সমর্থন করে বলে কেন মনে হয়? এক, আর যদি সমর্থন করে সেই সমর্থনটা কি সর্বজন গৃহীত একরকমের? কারণ সবচেয়ে বেশি পঠিত পত্রিকা প্রথম আলো, আন্তর্জাতিক বা দূতাবাসগুলোতে যেই পত্রিকা যায় সেটি হচ্ছে ডেইলি স্টার। এটির কি গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি এই মতাদর্শের? দেখেন, কোনো একটা পত্রিকা বেশি সংখ্যক মানুষ পড়লেই যে সেটা খুব ভালো পত্রিকা হয়ে যায় বা সে ভালো সাংবাদিকতা করে, বিষয়টা এরকম। আবার দেখেন, গ্রহণযোগ্যতা আমি পরে আসছি। আবার যে কোনো একটা সংবাদপত্র একটা স্পেসিফিক ইস্যুতে খারাপ সাংবাদিকতা করার মানে এই না যে সে বাকি সকল ইস্যুতেই খারাপ সাংবাদিকতা করে।
যেমন ধরেন যে সংবাদপত্র হিসেবে প্রথম আলোর যে কোয়ালিটি, এটা তো ভালোই, যথেষ্ট ভালো সাংবাদিকতা করে, কিন্তু সাংবাদিকতার পাশাপাশি সে যে মতাদর্শিক রাজনীতি করে সেখানে সে ন্যায়পরায়ণতা বজায় রাখে না। সে একটা স্পেসিফিক গ্রুপের পক্ষে অলওয়েজ সাংবাদিকতা করে। যেমন ধরেন আচ্ছা, কে প্রথম আলো ন্যায়পরায়ণতা বজায় সবসময়, রাখে? কে ন্যায়পরায়ণতা বজায় রাখে? কোন পত্রিকা, কোন টেলিভিশন? না ধরেন যে কেউই করে না, তো তাহলে আপনি কি সবাইকে সমালোচনা তাহলে কি করবেন না? সবাইকে আমরা একটু ভেঙে চুরে পুড়িয়ে একটু, বা সেটার পেছনে একটা নৈতিক জাস্টিফিকেশন তৈরি হতে পারে? না, আমি তো ভাঙচুরের পক্ষে আপনি বলি না, আমি তো ভাঙচুরের কখনোই পক্ষে বলি বলেন না না, যে কিন্তু কাউকে এই যে ভাঙচুর করতে। আমি গ্রিভেন্সটা, বলছি যে এই যে গ্রিভেন্সটা বা প্রত্যেককে মতাদর্শের বিরুদ্ধে যে গ্রিভেন্সটা, সেটির একটা জাস্টিফিকেশন হয়? গ্রিভেন্সের জাস্টিফিকেশন হয়, আচ্ছা, অফকোর্স তার মানে আমাদের গ্রিভেন্সের। সকল গণমাধ্যমের বিরুদ্ধে একটা গ্রিভেন্স থাকা জাস্টিফাইড? আওয়ামী লীগের সময়ে তো গণমাধ্যমে আপনি কখনো শেখ হাসিনার ধরেন যে বিদেশ সফরে গেছে, তারপর সাংবাদিকদেরকে নিয়ে আপনার প্রেস কনফারেন্স হয়েছে, দেখছেন কখনো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন দেখব আপনার না? দেখার পরে আপনার কলিগদের প্রতি আপনার বিবমিশা তৈরি হয় না হ্যাঁ তাদের হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, শুনে? একদম অবশ্যম্ভাবী। এখন কি ওই সাংবাদিকদেরকে আমি এখন প্রেস করব সাংবাদিক হিসেবে?